দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা বিষয় ভিত্তিক আলোচনা করি, ঘটনাকে পর্যালোচনা করা হয় এবং বিষয় ও ঘটনার পূর্বাপর পরিস্থিতি ইতিবাচক নেতিবাচক কোন অবস্থায় যেতে পারে সার্বিক বিশ্লেষণ করেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আমাদের আজকের আলোচনার বিষয় সংলাপ, সংস্কার, রাজনৈতিক ঐকমত্য। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত এই মুহূর্তে আছেন দুজন অতিথি। আমরা শুরুতেই অতিথিদের সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। ঠিক তার পাশেই রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, 5 সংস্কার কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাব নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর। প্রথম দিনই 42টি প্রস্তাবের সাথে দ্বিমত জানিয়েছে এলডিপি। আজই সংস্কার প্রস্তাব নিয়ে নিজেদের মতামত জমা দিয়েছে জামায়াত ইসলামী। আগামী 23 মার্চ রোববার মতামত জমা দিতে পারে বিএনপি। এমন পরিস্থিতি শুরু করব আজকের আলোচনা। আমি আলোচনার শুরুতে প্রথম প্রশ্নটি নিয়ে যেতে চাই হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, দলটির আছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও। সংস্কারের ঐকমত্য প্রতিষ্ঠায় ছাড় দেওয়ার যে দায়িত্ব দলটির উপর, সেটা কতটুকু দেখতে পাবে জনগণ? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24-এর সঙ্গে দর্শক শ্রোতা দেশ এবং দেশের থেকে বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সচেতন সালাম। বিজ্ঞমা সহ আলোচক, 90-এর জাতীয় বীর, তৎকালীন ছাত্রলীগ সভাপতি, জাসদ নেতা নাজমুল হক প্রধানকে শুভেচ্ছা। আসলে আমরা বড় দল হিসাবে আমরা সবসময় বলে আসছি, সবাইকে নিয়েই আমরা আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আগামী দিনে সরকারও গঠন করতে চাই। এটা আমার অনেক আগে ঘটনা, এখন না। আমাদের ঘোষণা যখন আমরা রাজপথে সমস্ত রাজনৈতিক দলগুলি, যে দলগুলি রাজপথে ছিলাম, আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা যারা একসাথে আন্দোলন করছি, আন্দোলন শেষে নির্বাচন এবং নির্বাচনের পরে যে সরকার গঠন হবে আমরা সবাইকে নিয়ে করব। অতএব আমাদের দায়িত্বশীল দিক থেকে আমরা এখনও ওই জায়গায় আমরা আছি। আমাদের পক্ষ থেকে এবং আমাদের সাথে সম্মানিত যে রাজনৈতিক দলগুলি ছিল তাদের সম্বন্ধে বারে বারে আমরা বিভিন্ন দফা পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত 31 দফা আমরা প্রণয়ন করেছিলাম। এটা সরকারের কাছে দাবি না, এটা ছিল আমরা নির্বাচনে জয়লাভ করলে সরকার গঠন করার পর সেই দফাগুলি আমরা বাস্তবায়ন করব পর্যায়ক্রমে। তা আমরা সে জায়গাতে এখনও আছি। আমরা এই জন্য একটা বাংলাদেশে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যতটুকু ছাড় দেওয়া যায় আমরা ততটুকু ছাড় দিতে আমরা রাজি আছি। আমরা কারোর উপরে কোনো কিছু জোর করে চাপ দিতে চাই না। আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমরা কতগুলো জিনিস আমরা পরিষ্কার করে প্রথম থেকে আমরা বলে আসছি। দেশের জন্য কোনো অসাংবিধানিক সরকার ফিরে না আসে সেজন্য আমরা বারবার কিন্তু আমাদের দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি। মাঝখানে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, সাংবিধানিক সংকট দেখা দেওয়ার একটা বড় ধরনের একটা মানে অবস্থা সৃষ্টি হয়েছিল। সেখানে বিএনপি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুন্দরভাবে ওই জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা সেই ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি বলেই এখন পর্যন্ত সরকারি স্থিতিশীল আছে। এখন আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম তারা আন্দোলনের পরে একটা গোষ্ঠী আমরা আপত্তি করিনি, আমরা সমর্থন দিয়েছি, তারা সরকার গঠন করেছে। সে সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, উনি তার মতো করে সরকার অন্যান্য যে উপদেষ্টা মণ্ডলে উনি গঠন করেছেন, সে ব্যাপারে আমরা সমর্থন দিয়ে এসেছি। আমাদের কথা হলো যে সরকারকে আমরা মনে করি এটা আমাদের সরকার, সরকারকে ভাবতে হবে আমরা সরকারের। কিন্তু সরকারের ভাবনা চিন্তার ভিতরে মাঝে মাঝে আমরা দেখতে পাই আমরা বলি সরকার আমাদের, কিন্তু সরকার বলে যে আমরা তাদের কেউ না, এরকম ভাবখানা দেখি মাঝে মাঝে। এই জন্য আমরা বলতে চাই যে এখান থেকে সরকার যদি নিরপেক্ষভাবে তার অবস্থান, খুব সুনির্দিষ্ট কোনো ঘটনার উদাহরণ কি দিতে পারেন? হ্যাঁ, যেমন ধরেন আপনার সরকার প্রধান উপদেষ্টা সাহেব উনি প্রথমে উনি বললেন আমি ছাত্র দ্বারা অ্যাপয়েন্টেড। এটা একটা গঠিত কথা, ছাত্র তাকে অ্যাপয়েন্ট করেছে, এটা বলতেও তো লজ্জার একটা বিষয় ছিল। প্রথম এই ভুলটা উনি করলেন। উনি আমেরিকাতে গেলেন আপনার জাতিসংঘে এইসব সাধারণ সবাই গিয়ে ওখানে বিল ক্লিন্টনের সঙ্গে অনুষ্ঠান হয়ে 2 জন মাস্টার মাইন্ড, তাদেরকে আমরা চিনি না যাই না, ঠিক অতীত তাদের কোনো ভূমিকা নেই, তাদেরকে দেখে দেবেন এরা মাস্টার মাইন্ড। এখানে আমার ঘোর আপত্তি। এরপরে প্যারিসে গিয়ে
উনি একটা সংবাদ সম্মেলন শেষে বললেন, ছাত্রদেরকে আহ্বান জানিয়ে দল গঠন করো, তোমরা রাজনৈতিক দল গঠন করো। ছাত্রদের দিতে রাজনৈতিক দল গঠন হয়, ছাত্রদের ছাত্র রাজনীতি দল গঠন, ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন তৈরি হতে পারে, রাজনৈতিক দল হতে পারে না। আমি বললাম এটা ব্যাকরণগত ভুল। এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকার একপেশেভাবে কিছু করার চেষ্টা করছে। আমাদের নতুন যারা আসতেছে তাদের প্রতি আমাদের কোনো মানে বক্তব্য নেই, কিন্তু আমাদের তাদের কথা এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজের প্রতি সাংঘাতিক আপত্তি। যেমন তারা বলে যে সংস্কার এবং বিচারের আগে নির্বাচন নাম মুখে আনা যাবে না, এটা বলতে পারেন। এটা আওয়ামী লীগের চেয়ে বড় স্বৈরাচারের প্রকাশ। এটা যে সংস্কার এবং বিচারের শেষের আগে নির্বাচন নাম মুখেও আনা যাবে না। কত বছর ধরে সংস্কার চলবে, কত বছর ধরে বিচার হবে, এতগুলি নৃশংস নির্যাতনের মধ্যে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার কতদিন করবে। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না, হবে না। তারপর কি বলে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। এই গণপরিষদ আমরা বুঝি না, আমি নিজেও বুঝি না গণপরিষদ। তারপর কী বলে সেকেন্ড কী বলে রিপাবলিক। এই সমস্ত কাছে আমাদের কাছে মনে হয় না। আমরা 71 সালে মুক্তিযুদ্ধে গিয়েছি, নবজাতক প্রধান মুক্তিযুদ্ধে গিয়েছে, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। 90-এর আন্দোলন করতে গিয়ে নবজাতক প্রধান 2 বার মার্কে হাসপাতালে গিয়েছি, আমাদের রক্ত হয়েছে রাজপথে বারবার, আমরা বারবার কারাগারে গিয়েছি। আমরা 90 সালে আন্দোলন করেছিলাম, আমাদেরকে জাতীয় বীর উপাধি দিয়েছিল প্রেস ক্লাবের পক্ষ থেকে বা সাংবাদিকদের পক্ষ থেকে। আমরা আমরা আন্দোলন শেষ করেছি, আমরা ঘরে ফিরে চলে গিয়েছি। এইবার একটা নতুন তো দেখছি যারা আন্দোলনের মাঠে ছিল সবাই মিলে আমরা আন্দোলন করলাম, কিন্তু সরকার গঠন করার ক্ষেত্রে শুধুমাত্র একদিকের প্রতিনিধিত্ব আমরা দেখলাম। এখানে শ্রমিকের প্রতিনিধিত্ব নাই, রিক্সার প্রতিনিধিত্ব নাই, টেম্পো প্লাজার প্রতিনিধিত্ব নাই, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নাই, কারোর কোনো প্রতিনিধিত্ব নাই। এককভাবে তারা এইভাবে পরিচালনা করতেছে তারা, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এটা আমাদের কাছে ঘোর আপত্তি। এবং সরকার সেটাকে সায় দিচ্ছে। যেমন তারা রাজনৈতিক দল গঠন করলো, সেখানে গাড়ি ঘোড়া বাসটা দিয়ে ভরে দিল। কে দিল? সরকারের পক্ষ থেকে। আমরা তাদেরকে জানি যদি সরকার দিয়ে থাকে, সরকার সহযোগ করে থাকে, তার জবাবদিহি করতে হবে, কারণ একটা দল কিন্তু করতে পারে না। আবার একটা সরকারে একটা অংশ সরকারে আছে, আর একটা অংশ সরকারে পদত্যাগ করেছে, তারা রাজনৈতিক দল গঠন করতেছে। এইসব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। তারপরেও আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে এই সরকারকে সফল করতে হবে, কারণ এই সরকার ব্যর্থ হলেই দেশে একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে আসবে সামনে। আপনাদের দলের যে সহযোগিতাপূর্ণ মনোভাব সেটা নিয়ে আমরা আলোচনায় আসবো অন্য প্রসঙ্গে। আমরা একটু যেতে চাই আপনার সমালোচক বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজবুল হক প্রধান, আপনার কাছে দুটি প্রশ্ন মোটা দাগে। আলোচনার জন্য আসলে কতটুকু সময় ব্যয় করা উচিত? কেননা আজ সন্ধ্যা নাগাদ প্রধান উপদেষ্টা বলেছে যে ডিসেম্বর নাগাদ যে নির্বাচনের টাইমলাইন আছে সেটি কোনোভাবেই অতিক্রম করবে না, এবং সংস্কার দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কতখানি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সমালোচক 90-এর ছাত্র আন্দোলনের নেতা হাবিবুর হাবিব, বর্তমান তো চেয়ারপারসন উপদেষ্টা বিএনপির। আমরা একই সঙ্গে সেই সময় দীর্ঘদিন প্রায় 9 বছর একসঙ্গে লড়াই সংগ্রাম করেছি, বিজয় অর্জন করেছিলাম আমরা। আজকে এই 90-এর পরে এটা ডেফিনেটলি এটা একটা বড় আন্দোলন, 90-এর থেকে অনেক বড় আন্দোলন এটা। এই জায়গায় কিছু বলার আগে আমি 1000-এর উপর শহীদ হয়েছে এবং প্রায় 20,000-এর মতো আহত হয়েছে। সেই আন্দোলনের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা ছিল ডেফিনেটলি একটা পরিবর্তন। সেই পরিবর্তনটা হবে কোন পথে, সেইটা নিয়ে এখানটায় অনেকগুলি প্রশ্নের তৈরি হয়েছে, যেটা উনি কিছু বলেছেন। যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা কতগুলি ভুল, আমি মনে করি ভুল ডিরেকশন প্লেস করেছি, যে এই স্বৈরাচারের এইটাই হলো, এই 32 নম্বরে হলো স্বৈরাচারের সিম্বল, এটাকে শেষ করে দাও, অথবা এই 72-এর সংবিধান হলো শেষ, এটাই শেষ করে দাও। আসলে সংস্কার তো এটা তো ডে টু ডে কাজ একটা। ন্যাচারালি আপনার ধরেন, আমি আজকে দুটো রেফারেন্স আপনাকে দেবো এই জায়গায়। মার্কিন সংবিধানের ওয়াটারগেট, মার্কিনের প্রেসিডেন্ট নিক্সনের সময় ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল একটা, যার কারণে নিক্সনের পদত্যাগ করতে হয়েছিল। সংবিধানে লেখা নেই কিন্তু। আপনার এই সাম্প্রতিককালে ভারতের বিজেপির যে গভর্নমেন্ট প্রায় তিন টার্ম ক্ষমতায় আসেন, ওনারা কিছুদিন আগে একটা ঘটনা করেছেন, সে কাজ করেছে। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের নিয়োগে আগে নিয়ম ছিল আগে সরকারি দলের প্রধান, মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতি। ওনারা প্রধান বিচারপতি বাদ দিয়ে এবার নিয়োগ দিয়ে দিয়েছেন, দুটোই ওনারা নিয়ে নিয়োগ দিয়ে দিয়েছেন, যেটা নিয়ে হাইকোর্টে কেস থাকার পর দিয়েছেন। আমি কথা তুললাম এই কারণে
এই 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 যে স্বৈরতন্ত্র, এটা একটা রোগ, অসুখ। কোনো রাজনৈতিক দল যদি গণতান্ত্রিক চর্চা যদি না থাকে, তাই না, সেই দলটা বা সেই দলের নেতা এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। অথবা যদি বাইরের আবহাওয়া যদি অনুকূল না হয়, প্রতিকূল যদি না হয়, মানে কি বলা যায় যে রাজনৈতিক কার্যক্রম যদি স্থগিত থাকে বা এটাকে যদি কন্ট্রোল করতে পারে, তখন সে স্বৈরাচারী হয়ে যায়। তাহলে স্বৈরাচারকে উচ্ছেদ হয়েছে, স্বৈরাচারের বিচার হবে, স্বৈরাচার লুটপাট করেছে, গুম করেছে, খুন করেছে, বিচার হবে। এবং অ্যাট দ্য সেম টাইম সংবিধানে কিছু কালাকানুন যেগুলি অ্যাডপ্ট করেছে সেগুলি বাতিল হবে, নূতন করে সংবিধানটাকে সাজাতে হবে। এইগুলি কিন্তু গতানুগতিক প্রক্রিয়া। আমাদের সংবিধানটা দুষ্পরিবর্তনীয় না, যে পরিবর্তন করাই যায় না, সুপরিবর্তনীয়। ফলে এখানটা এইগুলি কথা তুলে আসলে কতগুলি নূতন বাক্যের অবতারণা করা হয়েছে। যেমন আজকে যদি বলি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এটা রিপাবলিক প্রতিষ্ঠিত, এই ঘটনা আর ঘটবে না। কিসের সেকেন্ড রিপাবলিক কেন বলেন? এই যে জটিল করা বিষয়টাকে, জটিল করেই কিন্তু সমস্যা তৈরি হয়েছে। যার কারণে আপনি দেখবেন সরকারের পক্ষ থেকে কখনো বলেছে 18 মাস, কখনো বলছে 4.5 বছর। এই তো 2-3 দিন আগেও বলছে যে আগামী জুনের মধ্যে, মানে এই জুনের পরের জুন মাসে কখনো ভোট হয় না। জুন মাসে বাংলাদেশের ওয়েদার, আবহাওয়া কী হয় আমরা সবাই জানি। ফলে এইভাবে কথা বলার কারণে সরকারের সম্পর্কে জনমনে একটা মারাত্মক সন্দেহ আছে যে আদৌ ভোটটা করবে কিনা। আর সংস্কারের যে বিষয়, সেই সংস্কারের বিষয়গুলো তো আসলে পার্লামেন্টেই অ্যাপ্রুভ করতে হবে। তো আপনি এখন বলছেন যে আপনি রেফারেন্ডাম করবেন। তা রেফারেন্ডাম করার এইটা আপনার সরকার, বর্তমান সরকার, যে সরকার অন্তর্বর্তী সরকার, সেই সরকার রেফারেন্ডাম কিসের ভিত্তিতে করবেন আপনি? ভিত্তিটা কি? কারণ আপনার তো এখানটায় প্র্যাকটিক্যালি আসার পরে আমরা দেখতে পাচ্ছি 6 মাস পরেও সরকারি পৃষ্ঠপোষকতায় এখানটা অনেকগুলি মব হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। পরে উনি বলছেন যে এটা আর সহ্য করা হবে না। হোয়াই দিস হ্যাপেন্ড? 6 মাস পরে একটা হচ্ছে আন্দোলনের সময় মারামারি, পিটাপিটি মারা, এটা হয়েই থাকে, এটাকে ধরে নিচ্ছে। কিন্তু 6 মাস পরে এমন প্রয়োজন হলো এবং সরকার নির্লিপ্ততা, তখন সেই সরকার সম্পর্কে তো জনমনে সন্দেহ বিশ্বাস তৈরি হবেই, বর্তমান সব তৈরি হবে। তারপরও সরকার যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, আমার ধরনের রাজনৈতিক দলগুলি সেটাকে সানন্দে গ্রহণ করেছে। আমাদের পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে আমরা সংস্কার সম্পর্কিত যাবতীয় আমাদের যে প্রস্তাব, তাই না, আমরা সেটা অলরেডি সরকারের কাছে জমা দিয়েছি, সংস্কার কমিশন জমা দিয়েছি। হয়তো আমাদের সঙ্গে আলোচনা হবে। এখানটায় আজকে বোধহয় কর্নেল সাহেব আলোচনা করেছেন। আমার বিশ্বাস এখানটায় প্র্যাকটিক্যালি যেগুলি বেস্ট পসিবল ওয়ে হবে, সম্ভবত উত্তম রাস্তা হবে এটাই, যেটা সব মেজরিটি দল গ্রহণ করবে। আর যেটা গ্রহণ করতে পারবে না সেটা বিবেচনা থেকে যাবে। কিন্তু যদি এরকম হয় যে না, আমি এখানটায় রেফারেন্ডাম করে সব করে ফেলবো, আমার ক্ষমতা হয়ে গেল, সত্যি না, তাহলে আমার ধারণা সেটা যুক্তিযুক্ত হবে না। তাহলে রাজনৈতিক দলগুলির সঙ্গে যেহেতু আলোচনার ডায়ালগ সরকারের চলছে, সংস্কারের প্রসঙ্গে অলরেডি অনেক দলেই ইতিবাচক সাড়া দিয়েছে, সব দলেই মোটামুটি ইতিবাচক সাড়া দিয়েছে। ফলে সেই ক্ষেত্রে আলোচনাটাকে সুষ্ঠু করে, পূর্ণাঙ্গ করে একটা যৌক্তিক পদক্ষেপ নেওয়া যেতে পারে, সরকারের পক্ষ থেকে হতে পারে। এবং সেই ক্ষেত্রে নির্বাচনটাকে বিলম্বিত করার কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না। প্রধান, আমি একটু আপনার কাছে অল্প একটু সময় চেয়ে নিই। দর্শক, আমাদের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সংলাপ, সংস্কার, রাজনৈতিক ঐকমত্য, এই বিষয়ে আলোচনার জন্য আরও একজন অতিথি এইমাত্র যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা একটু তার সাথে পরিচয় হয়ে নিতে চাই। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনার সহ আলোচক দুজন ইতিমধ্যে 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিএনপির কাছে প্রশ্ন ছিল বড় রাজনৈতিক দল হিসেবে তারা ঐকমত্য প্রতিষ্ঠায় কতটুকু ছাড় দিবে, এবং এখন জাসদের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে সংস্কার দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কতখানি এই প্রসঙ্গে। জনাব রাজুল হক প্রধান, আপনার বক্তব্য শেষ করবেন। সেই জায়গায় আমার ধারণা যে এখন মোটামুটি একটা জায়গায় এসছে যে জায়গার থেকে আমরা একটা ফ্রেশ স্টার্ট করতে পারি। সরকার আগে কি বলছে না বলছে না, সেই জায়গায় আমি বিচার না করে আমি শুধু বলতে চাচ্ছি যে সরকার যেহেতু অলরেডি সংস্কারের প্রস্তাবনা পেয়েছে, আলাপ আলোচনা করার সুযোগ মিলছে, রাজনৈতিক দলগুলি আলোচনা থেকে বিরত নেই, সেই ক্ষেত্রে কত দ্রুত যেই ঘুড়িটা উড়িয়ে ফেলছে আমরা সংস্কারে, সেটা কত দ্রুত লাটাইয়ে এনে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, সংস্কার কাজটা সম্পন্ন করতে হবে, সেই চেষ্টাটাই করা উচিত। অন্য কিছু করে এখানটায় রাজনৈতিক দলের পক্ষে প্রতিপক্ষ ভেবে অথবা সরকারের প্রতিপক্ষ এখানটায় ধূম্রজাল তৈরি করে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে ষড়যন্ত্রের রাজনীতি আরও বেশি প্রস্ফুটিত হবে। অতএব উভয় পক্ষে আমি বলছি সরকার এবং রাজনৈতিক দলগুলির উচিত হচ্ছে কত দ্রুত আমরা এই কাজটা সম্পন্ন করে আমরা নির্বাচনে যেতে পারি। জি, নাজমুল হক প্রধান আপনি থাকবেন। আমি একটু যেতে চাই জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার সহ-আলোচকের কিছুটা বক্তব্য আপনি শুনলেন। আমাদের প্রশ্ন যেটি যে সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয়, এই সংক্রান্ত আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার জানিয়ে আসছে বিএনপি, কিন্তু
গ্রহণযোগ্য এবং বৃহৎ যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেই সংস্কারের বেশ কয়েকটি বিষয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে, সমাধান কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে মাঠের আলোচনায় কি মত পার্থক্য দেখা দিচ্ছে সেটা এই মুহূর্তে আমরা বড় করে দেখতে চাই না। যেহেতু একটা আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কাছে সংস্কার প্রস্তাবগুলো আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে এবং তারা তাদের মতামত দিতেও শুরু করেছেন। আজকে একটা সংলাপ হয়েছে ঐকমত্য কমিশনের সাথে এবং সেখানে একটা রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। আমরা যতটুকু জেনেছি যে 166টার মতো সংস্কার প্রস্তাবের মধ্যে 120টাতেই তারা ইতিবাচক মতামত দিয়েছে। তো আমরা এইটাকেই অন্তর্বর্তীকালীন সরকার ইতিবাচকভাবে ধরে নিয়ে এগোতে চায়। রাজনৈতিক দলগুলো মতামত দিচ্ছে, 38টা দলের কাছে মতামত চাওয়া হয়েছিল, 17টার মতো দল তাদের মতামত দিয়েছে। বাকিরাও আমরা আশা করছি যে আগামী সপ্তাহের প্রথম দিকে তারা তাদের মতামতটা দিয়ে দেবে। যখন তারা তাদের মতামতগুলো দিয়ে দেবে তখন কিন্তু আসলে এটা আলোচনার টেবিলে চলে আসবে এবং সেখান থেকে যদি দেখা যায় যে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো কিছু কিছু পয়েন্টে সবাই ইতিমধ্যেই একমত এবং সেইগুলো আলাদাভাবে বাছাই করে সেটা নিয়ে তার আলোচনার কোনো প্রয়োজনই নেই, যেহেতু তারা সবাই একমত। আর যদি যেখানে দ্বিমত আছে সেটা আলোচনা নিয়ে মতপার্থক্য কিন্তু আলোচনার মাধ্যমেও কিন্তু দূর করা যায়। এখন মাঠে আমরা অনেকে অনেক ধরনের কথা আমাদের রাজনৈতিক দলগুলো বলবে, এটা খুব স্বাভাবিক, কারণ রাজনীতিতে তাদের কথা বলতে হবে, তাদের জনগণের কাছেও তাদের যেতে হবে বা তাদের কর্মীদেরকেও তাদেরকে আশ্বস্ত করতে হবে। কিন্তু এখানে যেহেতু একটা আলোচনা শুরু হয়েছে, সেই আলোচনার টেবিলে তারা যেই প্রস্তাবটুকু দিবেন আসলে সেটার উপর ভিত্তি করে নির্ভর করবে বা সেটার উপর নির্ভর করবে আসলে কতটুকু ছাড় কে দিবেন বা কোন কোন পয়েন্টে সবাই মিলে একমত হবেন। জি, একটি বিষয় আমি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে একটু ফিরতে চাই। একই প্রশ্ন নাজমুল হক প্রধান আপনাদের দুজনের কাছে আমি করব। আপনারা দুজনই 90 আন্দোলনের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। 90-এর যেই ঘটনাটি ঘটেছিল তারপর আসলে 34 বছর পেরিয়ে যাওয়ার পরও আমরা আসলে কাঙ্ক্ষিত বাংলাদেশ কেন পেলাম না? হাবিব, আপনি যদি বলেন। হাবিবুর রহমান। না, আমরা 90-তে যখন করেছিলাম আন্দোলন তখন একটা প্রেক্ষাপট পরিবর্তনের জন্য করেছিলাম। সেই প্রেক্ষাপট পরিবর্তন হয়েছিল 9 বছর আন্দোলন সংগ্রামের পরে। তারপরে দীর্ঘ 15 বছর 20 বছর প্রায় একটা পর্যায়ে ছিল। এরপর নতুন প্রেক্ষাপট আবার তৈরি হয়েছিল। তো ওইটা যদি না হতো তাহলে পরে আজকে এই 24 প্রয়োজন হতো না। আমরা যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে যদি দেশ শাসন করতে না চাইতো তাহলে 24 দরকার ছিল না। 24 ছিল ছাত্রদের একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছিল। তার আগে ছিল তাদের কোটা সংস্কার। ওটা জাতীয় প্রেক্ষাপটের কোনো আন্দোলন ছিল না। যেহেতু একটা অরাজনৈতিক অনির্বাচিত একটা সরকার, গণতন্ত্রের নামে নির্বাচিত একটা সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করেছে, দেশের নীতি নৈতিকতা অর্থনীতি সব দিক থেকে, যে কারণে মানুষের ভিতরে প্রচণ্ড একটা বিক্ষোভ বা ক্ষোভ তৈরি হয়েছিল। তো একটি যদি আপনার নির্বাচনটা যদি সুষ্ঠু মতো হয়ে যায়, 2008 সালে একটা নির্বাচন হয়েছিল, উপরের থেকে নির্বাচনটা হয়েছে সুষ্ঠু সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে কিছুটা সেই সময় মঈন আহমেদ ফখরুদ্দিন আহমেদের সরকারের একটা বিরাট হাত ছিল, কারচুপির একটা হাত ছিল। আমার কাছে মনে হয় যে এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু 86% ভোট কাস্ট হয়নি। ওই নির্বাচনটা হয়েছিল এবং সেই নির্বাচনটা আপনার প্রথম ওই নির্বাচনই হলো যে ভোট একভাবেই ভোট হয়, একভাবে ভোট হয় 8টা থেকে 4টা পর্যন্ত আগে দেখেছি। এবং সেখানে সব দলের প্রার্থী কি এজেন্ট থাকে, একটা রুমের ভিতরে নিয়ে আসে, একটা করে এজেন্ট থাকে, সব বাক্স করে নিয়ে আসা হয়। তারপর কত ভোট কাস্ট হচ্ছে কোন বুথে দেখার পরে গণনা করা হয়। এই 2008 সালে প্রথম সমস্ত এজেন্ট থেকে বের করে দিয়েছিল আধা ঘন্টার জন্য। ওই জায়গায় সন্দেহ এই আধা ঘন্টার ভিতরে আওয়ামী লীগ নৌকা মার্কা স্পেশালি একটা হয়তো তার বেশ কিছু সিল মেরে রেখেছিল, 1-2টা বাক্স এরকম বই রেখেছিল, যে কারণে ভোটের পার্সেন্টেজ বেশি হয়ে গেছে। এরপরে যেমন 2014 সালের নির্বাচনটা হলো, তারপর আসলে এই নির্বাচনটা যে নির্বাচনটা সুষ্ঠু হতো তাহলে তো আজকের এই অবস্থা সৃষ্টি হতো না। আবার 2018 সালে রাতের বেলা হয়ে গেল। 2024 সালে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে আমাদের তো অবশ্যই বন্ধ করে দিল। এটা তো আমাদের 90 আমাদের যে চেতনা ছিল আগে, সেটা ওইটা ছিল না যে নির্বাচন আমাদের এই ছিল যে এরশাদ জোর করে সংসদ ভেঙে দিয়ে সরকার মানে জোর করে ক্ষমতা দখল করেছে, সেখান থেকে আমরা আগে গণতন্ত্রের পথে ফিরে আসতে চাই। আমরা ফিরে এসেছিলাম এবং এই নির্বাচনগুলি টুকিটাকি কিছু সমস্যা হওয়া ছাড়া কিন্তু নির্বাচনগুলো হয়েছে, কোনো প্রার্থীকে আঘাত করে নেয়, ভোট কেন্দ্র দখল করে না, পোস্টার ছেড়ে নেয়, অফিস জ্বালিয়ে দেয়নি। 14, 18 এবং 24 এই যে একতরফাভাবে আওয়ামী লীগ দেশটা
একদম মানে নিজের মতো করে চালাতে গিয়ে এই সংকট সৃষ্টি হয়েছিল, যেটা আমাদের চেতনার মধ্যে ছিল না। জি, আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে আমরা বাকি আলোচনাগুলো করব। দর্শক, আইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র আলোচনা হচ্ছে, সংলাপ সংস্কার রাজনৈতিক ঐকমত্য, এই বিষয়ে কথা হবে আরো। বিরতির সময় হয়েছে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আলোচনা হচ্ছে সংলাপ সংস্কার রাজনৈতিক ঐকমত্য এই বিষয়ে। যারা এই মুহূর্তে স্ক্রিনের সামনে এসে উপস্থিত হলেন, আজকের অতিথিদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমার পাশেই রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তার পাশেই রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এবং সবশেষে রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আমরা আলোচনায় ফিরতে চাই। নাজমুল হক প্রধান, আপনার মধ্য দিয়ে জাসদের কি মনে হয়েছে বিভিন্ন সময় বিএনপি যে বক্তব্য দিচ্ছে সেখানে এমন কোনো ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচন বিষয়ক সংস্কার করবে, বাকিগুলো করবে নির্বাচিত সরকার? একটা বিষয়, তার আগে আপনাকে আগের প্রশ্নটা একটু টাচ করে যায়, আপনি যে প্রশ্নটা করেছেন আর কি, যে 90-এ আমরা অ্যাচিভমেন্ট করতে পারলাম না কেন। একটা বিষয় খুব পরিষ্কার করে বলা উচিত, সেটা হচ্ছে যে বাংলাদেশে 47 থেকে আমরা একটা বিষয় সেটেল করতে পারি নাই, যে সরকার পরিবর্তনের ধারাটা কি হবে। জনগণের যে ম্যান্ডেট বা জনগণের যে ভোটের মধ্যে পরিবর্তন হবে, এটা কখনো ঠিক হয়নি। দেখবেন পাকিস্তান আমলেই এই ভোটের কারণে কিন্তু সংগ্রাম করতে একটা সময় মুক্তিযুদ্ধ হয়ে গেছে। দেশ স্বাধীনের পরেও কিন্তু আমরা 73 থেকে শুরু করে আমরা ভোটের মাধ্যমে যে সরকার পরিবার ঠিক করতে পারি নাই। ক্ষমতায় যারা যায় তারা ডাবন হয়ে যায়, এটা হলো বাস্তবতা। আমরা 90-তে চেষ্টা করেছিলাম সেটাকে আমরা মিনিমাইজ করতে, এবং যাতে এই ঘটনা বারবার বাংলাদেশে পুনরাবৃত্তি না হয়। সেই কারণে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলা উদ্ভাবিত হয়েছিল। শুধু আমরা একাই না, রাজনৈতিক দলগুলি সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল। 2টা নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল। এরপরে তো আপনি জানেন যে কী অবস্থা হয়ে গেল। এর দায় কিন্তু দায়ভার কিন্তু অন্যদের উপর দিয়ে আপনি রাজনৈতিক দলগুলি যারা ক্ষমতা ছিল তাদের নিয়ে। শেখ হাসিনা এবার এসে তো কেয়ারটেকার গভর্নমেন্ট নিশ্চিহ্ন করে দিয়ে উনি ক্ষমতা শুধু ভোট, এটা সুইডেন ভিত্তিক একটা আছে, একটা ভিডাম, একটা অর্গানাইজেশন, ওরা দেখছে এটা ইলেকট্রাল টিরানি, নির্বাচনের নামে একটা স্বৈরতন্ত্র কায়েম করে ফেলছেন। উপরে শুধু ভোট, দিনের ভোট রাতে করে, সকালে ভোট বিকালে করে, নিজে নিজে ভোট করে, বুঝছেন না, সমিতির থেকে শুরু করে জাতীয় সংসদ সব জায়গায় একই অবস্থা, কিন্তু আসলে ভোট নাই। তো এই পতন হওয়ার পরে এখন তাহলে আমাদের মূল দায়িত্ব হচ্ছে, এখানটায় মূল বিষয় হচ্ছে আমরা একটা ভোটের সিস্টেম এমন করে অ্যাডপ্ট করা, যে সিস্টেম অ্যাডপ্ট করলে আর বারবার এই ঘটনাটা ঘটবে না। ঘটনা কিন্তু ওই কারণেই ঘটতেছে, স্বৈরাচার তো শেখ হাসিনা এটা 96 হয় নাই তো, খেয়াল করেন 96-এ তো উনি ক্ষমতায় এসেছিলেন, তখন তো এইভাবে হয় নাই তো, কারণ বিএনপির মতো দল প্রটেস্ট ছিল, প্রতিবাদ করছে, মিছিল করছে, মিটিং করছে। এইবার সুযোগটা নিয়ে উনি এমন কাজ করলেন, দেশি বিদেশি শক্তির ষড়যন্ত্রে মিলায় একটা দেশে একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করলেন, যার কারণে এত খুন, এত গুম, এত লুটপাট, বুঝছেন, এবং শেষ পর্যন্ত ওনার শেখের গোষ্ঠী সব বাইরে চলে গেলেন। এই ঘটনার পুনরাবৃত্তি না হোক, এটা কিন্তু সংস্কারের মূল বিষয়। হ্যাঁ, প্রধানমন্ত্রীর ক্ষমতা সংবিধানে বেশি, দ্যাটস রাইট, কিন্তু এটা কিন্তু একটা অসুখ। আমি বলতে চাচ্ছি, ওই যে আগে কথা বলছি, এই অসুখটা কিন্তু নিরসন করা যায়, অসুখটাকে রেকটিফাই করা যায় কিন্তু ডেমোক্রেটিক গণতান্ত্রিক অ্যারেঞ্জমেন্ট দিয়ে, বা রাজনৈতিক দলগুলির রাজনৈতিক আন্দোলন, এক্ষেত্রে সাংবাদিকতা, সংবাদপত্র, এক্ষেত্রে প্রচার মিডিয়া, সামগ্রিক বিষয় মিলে প্রশাসন। তাহলে এই প্রশাসনগুলিকে এখন ফ্রি করে দেওয়া, যাতে প্রশাসন রাষ্ট্রের দায়িত্ব পালন করে, দলের দায়িত্ব না। নির্বাচন কমিশন দলের দায়িত্ব না, প্রধানমন্ত্রীর হুকুম না, সে এটা ভালো নির্বাচন কীভাবে করতে পারে সেটা যাতে করতে পারে। তাহলে একটা অন্যায় ক্রাইম করলে সেটা মুখ দেখে সরকারের লোক তাকে মাপ, এইটা না, অথবা বিদেশে টাকার কোটি টাকা পাচার করলাম, তারিখ দিয়ে কয়েক টাকা আনলাম, এটা বড় করে রাখে তারিখ যে টাকা আনলাম, আর এদিকে আমি নিজে টাকা পাচার করলাম। এই যে অবস্থাগুলি তৈরি করেছিল, এগুলির ক্ষেত্রেই সংস্কার এবং রাষ্ট্রের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া উচিত। বর্তমান সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই দৃষ্টিভঙ্গিটা সেট করে দিতে পারে, তাই না, আমরা সেটাই সহযোগিতা করতে চাই, তাহলে বাংলাদেশে একই ঘটনার পুনরাবৃত্তি বাড়া হবে না। কিন্তু 90-তে আমরা সেটা সেট করে দেওয়ার পরেও কিন্তু রাজনৈতিক দলগুলি সেটা কিন্তু আমরা রাখতে পারি নাই। এই ব্যর্থতার দায় কিন্তু রাজনৈতিক দল যার ক্ষমতা ছিল নিতে হবে, কিন্তু এটা অস্বীকার করে লাভ নেই, নিতে পারেনি। ফলে এত ওই যে কয় না মানুষ ঠেকে শেখে, আমাদের ঠেকে যদি আক্কেল হয়ে থাকে, তাহলে এইবার এটাই আমার ধারণা, যে মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে একবার, এরপর 90 হয়েছে, তারপরে থার্ড টাইম এটা হলো আপনার 24 জুলাই অভ্যুত্থান। তাহলে সেই গণ অভ্যুত্থানের আমরা যদি মর্মটা কিন্তু উপলব্ধি করতে পারি, তাহলে বারবার একই জিনিসের পুনরাবৃত্তি হলে কিন্তু আসলেই বুঝছে না, কিছুই থাকে না। বলে আমার ধারণা এবার অন্তপক্ষে সেই জায়গাটাই রাজনৈতিক শক্তি আসতে পারবে, কারণ এরকম পলায় গেছে বুঝলেন একটা দল, যে দল মুক্তিযুদ্ধের সৃষ্টির সঙ্গে যুক্ত ছিল, বৃহৎ দল দাবি করতে, সেই দলের নেতা নেত্রী থেকে শুরু করে সব মাশাল্লাহ, শেখরা তো আগেই চলে গেছে, বাকিরাও পলায় গেছে, তাদের আন্ডা বাচ্চা যা ছিল সব পলায় গেছে। আমি এটাকে ব্যঙ্গ করে বলছি না, অবদুল কাদের সাহেবের ওই যে বক্তব্য, তাই না,
কোথায় পালাবো, আপনার বাসায় যাবো, পালাবো না আমরা, তাই না? সেই কাদের সাহেব কোথায় আছে এখন ট্রেসই করা যাচ্ছে না, খুঁজেই পাওয়া যাচ্ছে না, অথচ প্রতিদিন টেলিভিশনের পর্দায় ওনার হাস্যরস কৌতুকপূর্ণ কথা আমরা শুনতে পেতাম। তাহলে এই অবস্থার পরে এখানটা এটা শুধু ওনার জন্যই না, এটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয় হয়ে থাকলো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই দেশটা আসলে শুনেন, বাঙালি নামের একটা জনপদ এই বাংলাদেশটাই, কিন্তু এটা অনেক ট্যাকটিক আছে এই দেশটা তৈরি হওয়ার পিছনে। ফলে এই দেশটা যাতে আরও বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই দেশটা 53 বছর আমি মনে করি না খুব বেশি সময় গেছে দেশটা, যদিও অনেক সময়। তারপরে বলি একটা দেশের জন্য এটা তেমন সময় না। তারপরেও আমরা যদি এখনও যদি কারেকশন করতে পারি নিজেদেরকে সবাই মিলে এখানটায়, যে স্তরে আসেন না, আমার ধারণা এই দেশটা একটা সত্যিকার অর্থে একটা সোনার বাংলা হিসেবে হতে পারে। জি, আমরা একটু যেতে চাই জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে। গণপরিষদ, সংখ্যানুপাতিক নির্বাচন, প্রাদেশিক ব্যবস্থা, এই যে প্রস্তাবনাগুলো আছে আপনাদের বিপক্ষের যে রাজনৈতিক দলগুলো বা মতাদর্শগুলো তাদের পক্ষ থেকে, বিএনপি কি এই বিষয়গুলো নিয়ে কিছুটা চিন্তিত কিনা, কারণ জানতে চাই। বিএনপি এই বিষয়গুলো নিয়ে মোটেই চিন্তিত না। তো এগুলিকে আমার কাছে মনে হচ্ছে যে এগুলি একটা অবান্তর কিছু। আমি এখন কি বলবো, প্রাদেশিক, অন্য অন্য দেশ আর আমাদের দেশ এইটুকু একটা দেশ। এখন বিভাগ হয়ে গেছে 8টা না 10টা। এই যে প্রত্যেক জেলায় যে প্রদেশ হয়ে যায়, তাহলে এই যে মাথাভারী প্রশাসন টাকা দেবে কে, এই দিয়ে যোগাবে কে, গেল একটা গণপরিষদ। আমি এটা বুঝি না, আমি এখনো সত্যিই বুঝি না। ওই যে কী বলে আরেকটা বললাম, আমার মনেও থাকে না আমার, সংখ্যানুপাতিক নির্বাচন। এটা তো ধরেন হয়তো কোনো কোনো দেশে আছে, ভারত আমাদের পাশে একটা বড় দেশ, সেখানে কিন্তু এটা নেই। অন্য অন্য দু একটা দেশে থাকতে পারে, আমার সঠিক জানা নেই। আমাদের দেশের নির্বাচনের ব্যবস্থাই যেখানে প্রতিষ্ঠিত হলো না, সেখানে আবার সংখ্যানুপাতিক। এর আগে যেটা ছিল, আমার দু একদিন বিশেষ করে কমিউনিস্ট পার্টি তারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলতো। আমি বলতাম নির্বাচনই তো হয় না, তো সংখ্যানুপাতিকের এখানে দিয়ে আপনি করবেনটা কি? আপনি রাতের বেলা ভোট হয়ে যাবেন, তা আপনার সংখ্যানুপাতিক আপনি কীভাবে ওখানে করবেন? আগে নির্বাচন ব্যবস্থাটা ফিরে আসুক, তারপরে যদি মনে করে যে হ্যাঁ সংখ্যানুপাতিক হওয়া দরকার, তার ভালো মতো দিক বিবেচনা করে হতে পারে। যদি কেউ প্রত্যাশা করে যে বা বলবে, তার মুখ তো ঠেকাতে হবে না। কিন্তু আমাদের দেশে এখনও সংখ্যানুপাতিক ভোট আমরা এখনও সেই পর্যায়ে আমরা গিয়েছি কি না সেটা আমাদের দেখতে হবে। যে সমস্ত দেশে হচ্ছে সেই সমস্ত দেশের পরিবেশ পরিস্থিতি, সেখানে ভোটের ব্যবস্থা, আর আমাদের দেশে যেখানে রাতের বেলা ভোট হয়ে যায়, ভোট সেন্টারে যাওয়া লাগে না, না যে দেশে আপনার পরীক্ষা না দিয়ে নাকি জিপিএ 5 পাওয়া যায়, সেই দেশে আপনার সংখ্যানুপাতিক ভোটের কথা বলে এটা এখনও আমার মনে হয় মানুষ ওইভাবে কত গ্রহণ করে আমি যাই না। হ্যাঁ, কিছু কিছু দল থেকে এটা আসতে পারে, যেমন কিছু কিছু দল মনে করে যদি আঞ্চলিকভাবে যেভাবে আমাদের এখন এই যে সংসদ এরিয়া গঠন করা আছে, এখানে নির্বাচন করে অনেকগুলো দল আছে, যারা ভোট পাবে কিন্তু জেতার মতো না, কিন্তু সব ভোট দিয়ে এক জায়গায় করে, তাহলে সেখানে ধরেন আপনার 300 আসনের মধ্যে হয়তো 200-5টা 10টা পেতে পারে। কিন্তু যারা বলছেন তারা কি চিন্তা করে বলছেন এই মুহূর্তে নাকি? এখন এই মুহূর্তে যদি সংখ্যানুপাতিকভাবে ভোট যদি চায় কেউ, তাকে আমি বলবো হয় অতি বুদ্ধিমান নয়তো অতি বোকা। এখন সংখ্যানুপাতিক হলে স্বতন্ত্র প্রার্থীর এখানে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ থাকবে। আর এই স্বতন্ত্র প্রার্থীর নামে আওয়ামী লীগের যে 2 কোটি ভোটার আছে, 2 কোটি 2.5 কোটি ভোটার আছে, তারা কি মরে গেছে? শেখ পরিবার না হয় চলে গেছে, তা তো আছে। সবাই এই ভোটগুলি একজন ওই সেই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাবে। সেই স্বতন্ত্র প্রার্থীরা মিলে এই ভোটগুলি এক জায়গায় অথবা যে কোনো একটা দলের নামে তারা একটা জায়গায় দাঁড়িয়ে যায় এবং তারা পলিটিক্যাল সে ভোট দেয় করে, তাহলে সেই ভোটের সংখ্যা যদি হয় 50 লাখ, তাদের ফিরে আসার আসলে এক ধরনের সম্ভাবনা, তাদের ফিরে আসার সুযোগ করে দেওয়ার জন্যই এই ধরনের অতি জ্ঞানী অথবা অতি কম জ্ঞানী লোকের করতেছে। পাশাপাশি আরেকটা কথা বলছে, তারা বলতে চাচ্ছে, শেষ করে তারা বলতে চাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন আগে, মাথায় কি মানে বুদ্ধি থেকে বলতেছে না নির্ভুল থেকে বলছে? যখনই আপনার স্থানীয় সংসদ নির্বাচন হবে, স্বতন্ত্র এখানে তো প্রতীক থাকবে না, বহু আওয়ামী লীগের শত আওয়ামী লীগের লোকেরা ওই স্বতন্ত্র প্রার্থীর নামে আপনার মেম্বার কাউন্সিলর হয়ে আসবে, শত চেয়ারম্যান তারা নির্বাচিত আসবে, তারা এসে রাস্তায় দাঁড়িয়ে যায়, তখন আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন সংস্কার, কোথায় থাকবেন বিচার? আপনার সহ-আলোচকের কাছে যেতে চাই, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে যেটি জানতে চাই, যে কর্মসূচি চলছে সংলাপ সংস্কার রাজনৈতিক ঐক্যমত, এখানে একটি আকর্ষণীয় ইস্যু হচ্ছে সংক্ষিপ্ত সংস্কার অথবা বৃহৎ সংস্কার, এই বিষয়টির ব্যাখ্যা আসলে যদি একটু দেন। আসলে এখানে সংক্ষিপ্ত বৃহতের চেয়ে বড় জিনিস হচ্ছে সংস্কার। এটাকে
আপনার অনেকগুলো সংস্কার প্রস্তাব এসেছে, প্রায় 2000 সংস্কার প্রস্তাব এসেছে যদি আপনি সবগুলো সংস্কার প্রস্তাবের কথা আপনি বলেন। তো সবগুলো সংস্কার প্রস্তাবের জন্য তো আর আলোচনার প্রয়োজন নেই। কিছু কিছু সংস্কার আছে, প্রস্তাব আছে যেগুলো প্রশাসনিকভাবে বাস্তবায়ন করা সম্ভব, আর যেগুলোর জন্য রাজনৈতিক দলগুলোর মতামত প্রয়োজন সেগুলোর জন্য 166টা মতো প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে। ওনারা সেগুলোর ভিত্তিতে মতামত দিয়েছেন। যেমন আজকে একটা রাজনৈতিক দল প্রথম যাদের সাথে আলোচনা হলো, তারা প্রায় 120টির একমত হয়েছেন, মতো বিষয়ে একমত হয়েছেন। এখন এই 166টার বিষয়ে যদি সবাই একমত হয়ে যান, তাহলে এটা এগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেবেন, বা পরবর্তী যদি দেখা যায় যে না 120টি না, শুধুমাত্র 20টি বিষয়ে আসলে সবার একমত হয়েছেন, তাহলে আমরা মনে করব যে এটা একটা সংক্ষিপ্ত একটা কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে। পুরো বিষয়টা আসলে নির্ভর করবে আসলে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গির উপর। অন্তর্বর্তীকালীন সরকার যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছেন, তারা মাত্র এই রাজনৈতিক দলগুলোর মতামতগুলো পেতে শুরু করেছেন। এখন পর্যন্ত আসলে সব রাজনৈতিক দল কিন্তু তার মতামত দেয়নি, মাত্র 17টি রাজনৈতিক দল তার মতামত দিয়েছেন। আমরা যদি বলি অর্ধেকেরও বেশিরভাগ রাজনৈতিক দল এখনও কিন্তু তাদের মতামত দেয়নি। সবাই যখন মতামত দেবে এবং এই মতামত নিয়ে কিন্তু তারপরে বিস্তারিত আলোচনার সুযোগ আছে, এবং বিস্তারিত আলোচনার পরেই কিন্তু আসলে বোঝা যাবে যে সংস্কারটা কি খুব সংক্ষিপ্ত আকারে হবে নাকি আরেকটু বড় আকারে হবে। এটা পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর আসলে নির্ভর করছে। জি জি দর্শক, আরআইসিএলএসটি জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে আরও একটি বিরতির। ফিরবো সংলাপ সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য এই বিষয় নিয়ে আলোচনায়, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএলএসটির জনতন্ত্র গণতন্ত্রে। আলাপ হচ্ছে সংলাপ সংস্কার রাজনৈতিক ঐক্যমত্য বিষয়ে। আমরা দ্রুত আলোচনায় ফিরতে চাই। অতিথিরা আপনাদের অনুমতি নিয়েই বিষয়ের বাইরে একটি প্রসঙ্গ আপনাদের কাছে উপস্থাপন করছি। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার মাধ্যমে আমি এই আলোচনাটি শুরু করতে চাই। যেখানে নির্বাচন আয়োজন বর্তমান সরকারের একটি অন্যতম বড় দায়িত্ব, সেখানে পুলিশ নিয়ে সরকারের ভাবনা আসলে কি? কেননা পুলিশ সংস্কার কমিশন আসলে কোনো ধরনের সুপারিশই জমা দেয়নি। পুলিশ সংস্কার কমিশন তো সুপারিশ জমা দিয়েছে, সেটি নিয়ে 5টি সংস্কার কমিশনের 166টি সংস্কার প্রস্তাব, পুলিশেরটি সেখানে নেই। পুলিশের বিষয়টা তো আসলে রাজনৈতিক ঐক্যমত্যের বিষয় না, এটা তো প্রশাসনিক বিষয়। পুলিশ একটা সরকারের একটা প্রশাসনিক ইউনিট। এই প্রশাসনিক ইউনিট আসলে কিভাবে কাজ করবে এটা প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেবে। এটা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আসলে যে প্রস্তাবগুলো পাঠানো হয়েছে সেগুলো মূলত একটা রাজনৈতিক ব্যবস্থার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন, যেখানে ঐক্যমত প্রয়োজন, সেখানে বিশেষ করে সংবিধান এবং আপনার নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে, এগুলো খুব একেবারে মৌলিক কিছু পরিবর্তনের সেখানে সুপারিশ করা হয়েছে, যেগুলো রাজনৈতিকভাবে ঐক্যমত্য ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না। একইভাবে আমাদের জানেন যে বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন, বিচার বিভাগের অনেক কিছু আছে যেগুলো দেশের রাজনীতিকে প্রভাবিত করে, বা যেগুলোর সাথে দেশের রাজনৈতিক চরিত্র কী হবে বা রাজনীতি কীভাবে চলবে সেগুলো নির্ভর করে। প্রশাসনিক কিছু বিষয় আছে, জনপ্রশাসন সংস্কারের বিষয়, তারা দেশের কিছু প্রশাসনিক ইউনিট পরিবর্তনের সুপারিশ দিয়েছে, ঢাকা মেট্রোপলিটন গভর্নমেন্ট করার সুপারিশ দিয়েছে, এগুলো রাজনৈতিক বিষয়, যদিও এগুলো জনপ্রশাসন সংস্কার কমিশন দিয়েছেন। পুলিশ সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলো এসেছে সেগুলো আসলে কোনো রাজনৈতিক বিষয় নয়, সেগুলো হচ্ছে পুলিশ বরঞ্চ কতটা অরাজনৈতিক থাকতে পারে, কতটা দল নিরপেক্ষ থেকে কতটা রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রকে সার্ভিস দিতে পারে, কোনো রাজনৈতিক দলকে না, সেটা নিশ্চিত করা হচ্ছে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোর লক্ষ্য। এখানে রাজনৈতিক ঐক্যমতের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্রশাসনিক দক্ষতা এবং প্রশাসনিক বিচক্ষণতা। প্রশাসনিকভাবে পুলিশ সংস্কার কমিশনের যে সুপারিশগুলো এসেছে সেগুলো সমাধান করা সম্ভব এবং সেগুলো বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু 54 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, সেখানে তো পুলিশ অন্যতম বাহিনী হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছে ব্যবহৃত হয়েছে। সেটা যাতে না হয় সেজন্যই তো সংস্কারের আলোচনা। বা তাহলে সেখানে রাজনৈতিক দলগুলো কোনো আলোচনা করতে পারবে না এই বিষয়ে? না, আলোচনা করতে পারবে না এরকম কোনো কথা নাই। পুলিশ সংস্কার কমিশনের বিষয় নিয়ে আপনার ঐক্যমত্য কমিশনে যদি আলোচনা না হয়, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আলোচনা করতে তো বাধা নেই। আমরা এই প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি, নানা প্ল্যাটফর্মেই তো আলোচনা করার সুযোগ আছে। আপনি যদি মনে করেন সংস্কার কমিশনের রিপোর্টটা তো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, সেটা নিয়ে পাবলিক অপিনিয়ন বিল্ড করেন, বা আপনারা আপনাদের কথা বলতে পারেন যদি কোনো অপিনিয়ন থাকে। আর তাছাড়া সংস্কার কমিশন যখন গঠন করা হয়েছে, তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর এক ধরনের মতামত কিন্তু নিয়েছে সুপারিশটা তৈরি করার আগে, তার ভিত্তিতেই কিন্তু আসলে সুপারিশটা তৈরি করেছে, এবং রাজনৈতিক দলগুলো তখন কিন্তু আসলে তাদের সুপারিশটা দিয়েছে। প্রশ্নটা হচ্ছে এখানে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন আছে কিনা। ঐক্যমত্য কমিশনে সেই জিনিসগুলোই পাঠানো হয়েছে
যেগুলোতে রাজনৈতিক ঐক্যমত ছাড়া, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়া আসলে কোনোভাবেই সংস্কার সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে না। পুলিশের বিষয়টা পুরোপুরি প্রশাসনিক। জি, নাজমুল হক প্রধান, আপনার কাছে ফিরতে চাই। আপনি সমালোচকের কথা শুনলেন। 54 বছরের রাজনৈতিক বন্দোবস্তে যেভাবে পুলিশ বাহিনী ব্যবহৃত হয়েছে, তেমন কোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা দেখেন কিনা? আবার একটা বিষয় যে বললাম, আমি তো আগেই বলেছি, আসলে ঠেকে তো মানে আমরা যারা বুদ্ধিমানরা তো লেখাপড়া করে শেখে, দেখে শেখে, তাই না? আর যারা বোকা তারা ঠেকে শেখে। তা আমার মনে হয় যে এই গোটা রাজনৈতিক দলগুলি এখানটা আসলে মারাত্মক নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে পুলিশটাকে ব্যবহার করছে, মনে করছে ক্ষমতাটা চিরস্থায়ী করা যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে জনগণের যে ক্ষমতা, জনগণ যে সার্বভৌম শক্তির অধিকারী, এটা প্রমাণ যুগে যুগে করেছে এই জনপদে। আমরা যদি মানে সেই 47-এর আগের থেকে 47-এর পরের থেকে ধরি, এটা প্রমাণ হয়েছে। কিন্তু এটা বোঝার ক্ষেত্রে বুঝেও না বুঝার ভান করে যে সরকার থাকে, তাই না, ওই উটপাখি নীতি বলে না, উটপাখি নীতি অবলম্বন করা, সেটা করেছে রাজনৈতিক দলগুলো, ক্ষমতাসীন গোষ্ঠী। আমার ধারণা এবারে এই ঘটনায় সামগ্রিক পুলিশকেও ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে পুলিশকেও চিন্তা করতে হবে। কারণ পুলিশ যেভাবে এবার জনসমক্ষে হেওয়া হয়েছে, এখনও যদি পুলিশ ওইভাবে তার সরকারের লাঠিয়াল হিসাবে, অথবা এখন একটা মামলা বাণিজ্য, যেমন একটা আওয়ামী লীগের সময় কথা প্রচলিত হয়েছিল, বুঝলেন না, যে আওয়ামী লীগের পুলিশরা মামলা বাণিজ্য করতো, প্রতিপক্ষ হলে একটা কেসে ফাঁসাই দিয়ে টাকা পয়সা দেয়। এখনও যদি পুলিশ চিন্তা করে যে আমরা ওই কাজটাই করবো, যদি নিজেরা পরিবর্তিত না হয় এবং প্লাস রাজনৈতিক দলগুলো যদি পরিবর্তন করতে সহায়তা না করে প্রশাসনকে, তাই না, তাহলে তো প্র্যাকটিক্যাল তো আলোচনা করে লাভ নেই। আমার ধারণা এক্ষেত্রে পুলিশকেও তার কনসেন্ট, তার বিবেক, তাকে জাগ্রত করতে হবে, রাজনৈতিক দলকে জাগ্রত করতে হবে। আমি পুলিশকে ব্যবহার কীভাবে করবো, আদৌ আমার পুলিশকে আমার পার্সোনাল ইন্টারেস্টে ব্যবহার করা যায় কি না, এই বিষয়গুলি পুলিশকে যেমন চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। সংস্কারের জায়গাটা ওই জায়গায় আমার ধারণা। আর সংস্কার কিছু মত দ্বিমত হয়, যেমন ধরেন নির্বাচন কমিশনের কিছু প্রশ্নে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্বিমত আসে, এর পত্রিকায় দেখেছি আমি, তাই না। তো প্র্যাকটিক্যালি ডেমোক্রেসির বিউটিটা তো ওই জায়গায় কিছু মত দ্বিমত সহকারে একটা জায়গায় পৌঁছালে ন্যাচারালি আমরা ভালোটাই, সম্ভবত উত্তমটাই গ্রহণ করতে পারবো। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার মাধ্যমে আমি শেষ করবো আজকের আলোচনা। এই পুলিশের যে সংস্কার, এটি খোদ বাহিনীটি সহ রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ উপলব্ধি করেছেন। আপনার সহ-আলোচক জনাব আবুল কালাম আজাদ মজুমদারের বক্তব্য শুনলেন, সরকারের পক্ষ থেকে এক ধরনের ব্যাখ্যা তিনি দিলেন। এই সংস্কার কমিশনের কোনো সুপারিশ 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে নেই। বিএনপি বিষয়টিকে কিভাবে দেখছে? না, এটা আবুল কালাম আজাদ তো খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, মেট্রোপলিটন সরকার গভর্নমেন্ট হবে না কী হবে, পুলিশ কীভাবে চলবে, সেগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত। আর পুলিশ কীভাবে চলবে না চলবে, তারপর যেভাবে সরকার চালাবে সেইভাবে। তো সেই জন্য বলবো যে এই সংস্কারটা হয়তো ওই জন্য আসে নাই এর মধ্যে আর কি। তো পুলিশ সংস্কারের যে ব্যাপারটা আসছে, মানে রাজনৈতিক সংস্কার যদি ওইটা করে ফেলে, যে মেট্রোপলিটন গভর্নমেন্ট হবে কি না হবে, যেমন এর আগে মোহাম্মদ হানিফ যখন মেয়র হয়েছিলেন উনি দাবি করেছিলেন যে আমার অধীনে দিতে হবে মেট্রোপলিটন গভর্নমেন্ট, মানে সব কিছুই তার অধীনে, সরকারের মধ্যে একটা সরকার। কিন্তু পুলিশের প্রশিক্ষণে পেশাদারিত্বের যেই কথাগুলো বলা হয় সেগুলো কাগজে কলমেই কিনা, কেননা জুলাই আগস্টের মধ্যে তো আমরা ব্যাপকভাবে পুলিশকে ব্যবহার করতে দেখেছি। না, এটা শোনেন, পুলিশ সবসময় সবাই ব্যবহৃত হয়ে আসছে, এখন কি হচ্ছে না? আমি একটা ঘটনা জানি যে মানে কত বড় মিথ্যা মামলা এখনও হচ্ছে, তো এখনও বাণিজ্য হচ্ছে, তো এখন ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের শহীদ হয়েছেন যারা, অনেক নাম আসছে যে নামগুলি হয়তো সে এলাকাতেই ছিল না, ওই মিছিলেই ছিল না, হয়তো সে এখনই দল করতো, এখন তাদের নাম দেওয়া হচ্ছে, দিয়ে আবার সে নাম কাটানো, নাম ঢুকানো, এটা নিয়ে অনেক ঘটনা কিন্তু ঘটতেছে নীরবে। এবং আমি প্রথম প্রতিবাদ করেছিলাম, তখন দেখলাম যে একটা ঘটনা অনেকগুলি আসামি, 1000-1200 আসামি, 600-700 আসামি, আমি তখন থেকে প্রতিবাদ করে আসছি না, এটা হতে পারে না। বিগত সরকার 10,000, 12,000, 15,000 আসামি হতো, এই করে দেশটাকে ধ্বংস করা হয়েছে, আপনার গ্রেপ্তার বাণিজ্য হয়েছে। এখন যেন না হয়, যারা প্রকৃত ঘটনার সাথে জড়িত তাদেরকেই এই মামলার আসামি করতে হবে। জি, তো এই জন্য এখনও পুলিশ যে আপনার এই যে বিগত দিনে যে ঘটনা ঘটে গেল, পুলিশ দেখে মানুষ পালায়, ঝড়ে জঙ্গলে পালায়, পুলিশ মানুষ দেখে পালায়, এই পৃথিবীর কোথাও হয়েছে? থানা ছেড়ে চলে গেছে, লুঙ্গি পরে, গামছা মাথাতে, গেঞ্জি পরে চলে গেছে, সমস্ত অস্ত্র, অবস্থা পরিবর্তনের শেষ বাক্যটি এটা হয়ে গেছে। এই কারণে পুলিশকেও মনে করতে হবে সরকার পরিচালনা করলেই যে যা ইচ্ছা তাই করতে হবে, ওইটা সুযোগ নিয়ে এখান থেকে তাদেরকে স্বচ্ছতার মধ্যে ফিরে আসতে হবে, তাদের বিবেক দিয়ে কিছু কাজ করতে হবে। ধর আমি শেষ কথা বলতে চাই, আমাকে যে গ্রেপ্তার করলো টকশো থেকে, সেই মামলা চার্জশিট হলো, সেই মামলা সাজা হলো, সর্বপ্রথম সাজা হলাম তো আমার, যেখানে গাড়ি ভাঙে নেই, নাম্বার প্লেট নাই, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার নাই, বাদই নেই, পুলিশ দিয়ে দিল, মামলা দিয়ে দিল, এই যে তার হাত কাঁপলো না। এখনও
এরকম যে হচ্ছে না তা না, আমি এখন জানি দু একটা, আমি বলি আর কি, এই জায়গাতে পরিষ্কার সচেতন হতে হবে জায়গা থেকে যে উত্তরণ আমার প্রয়োজন। হ্যাঁ উত্তরণ প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক প্রধান এবং আবুল কালাম আজাদ মজুমদার আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জুলাই আগস্ট পরবর্তী পরিবর্তিত নতুন বাংলাদেশের প্রত্যাশায় সংস্কারের জন্য যে সংলাপ শুরু হলো, সেখানে এমন রাজনৈতিক ঐক্যমত্য আসুক যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের গণতন্ত্র, সেই প্রত্যাশা শেষ করছি। আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।